নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা বোড়ালের সেই রাত নামক গা ছমছমে ভৌতিক গল্পটি। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। 30 বছর আগেকার কথা। 24 পরগনা জেলার বোড়াল গ্রামে আমাদের এক বন্ধু ছিল। তার নাম কমলেশ। কি একটা অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে আমরা 3 বন্ধু গিয়েছিলাম কমলেশের বাড়িতে, অজয়, সুশান্ত এবং আমি। এখনকার বোড়াল গ্রামকে দেখে তখনকার সেই গ্রামের কথা কিন্তু কল্পনাও করতে পারবে না কেউ। সেই প্রবীণ মানুষদের যদি কেউ এখনও বেঁচে থাকেন তাহলে তিনিই বলবেন, আমি একটুও বাড়িয়ে বলছি না। এই গ্রামের গাছপালা তখন এত ঘন ছিল যে বাইরে থেকে দেখা এটাকে তখন কোনো গ্রাম নয়, এটাকে দুর্ভেদ্য জঙ্গল বলেই মনে হতো। যাই হোক, ওখানে গিয়ে বিকেলের দিকে গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবার সময় হঠাৎ গ্রামের প্রান্তে একটি ভাঙা বাড়ি দেখে অবাক হয়ে গেলাম। কি চমৎকার বাড়ি! কোনো রাজমহারাজার ছিল বোধহয়, কিন্তু এখন তার এমনই হতশ্রী চেহারা যে দেখলে দুঃখ হয়। বসবাসের অযোগ্য তো বটেই, বাড়িটার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, এত জায়গা থাকতে এই গ্রামের ভেতর কবে কোন মান্ধাতার আমলে কে যে এই বাড়ি তৈরি করেছিলেন তা কে জানে। সবচেয়ে রহস্যময় ব্যাপার এই যে বাড়িটি পরিত্যক্ত এবং বসবাসের অযোগ্য হলেও এর কাঠামো এমন মজবুত যে একে সারালে আবার এ তার পূর্বরূপ ফিরে পাবে। ছাদের আলসের প্রতিটি কার্নিশ এখনো অক্ষত, অর্থাৎ ভাঙা বাড়ি কিন্তু ধ্বংসস্তূপ নয়, পরিত্যক্ত বাড়ি, দেওয়ার নয়। বাড়িটার দিকে কৌতূহলী চোখে চেয়ে থেকে পায়ে পায়ে সেদিকে এগোতেই বাধা দিল কমলেশ। হাত ধরে বলল, আর নয় বন্ধু, আর এগিও না। কেন? বাড়িটার একটু বদনাম আছে। সে তো সব বাড়িরই থাকে, যেখানে যত বড় বাড়ি আছে সবেরই বদনাম। তাই বলে এমন চমৎকার বাড়িটাতে একবার ভেতরে ঢুকে দেখা যাবে না? কেউ ঢোকে না ও বাড়িতে। কেন? ভূতের ভয়ে? ওই বাড়ির ভেতরে ঢুকলে ভূতে গলা টিপে মারবে? ঠিক তাই, ভূতে এসে গলা টিপে মারবে কিনা জানি না, তবে ভূতের বাড়ি ওটা। ভূতের বাড়ি? আমরা হো হো করে হেসে উঠলাম। এরপর যা হয়ে থাকে সচরাচর, এক্ষেত্রেও তাই হলো। অর্থাৎ কিনা আমরা নানা রকম ঠাট্টা তামাশা বিদ্রূপ এইসব করতে লাগলাম কমলেশকে। কমলেশ একটুও উত্তেজিত হলো না, বরং হেসে বলল, দেখ ভাই, আমরা গ্রামে থাকি, তোরা তো আমাদের মানুষের মর্যাদা দিস না, ভাবিস কুসংস্কারে আচ্ছন্ন কিছু দুপেয়ে জীব বুঝি ওগুলো। কিন্তু জেনে রাখ, যা বলছি তা মিথ্যে নয়। সাহস থাকলে পরীক্ষা করে দেখিস। অবশ্য পরীক্ষা না করাটাই ভালো, কারণ তোদের মতো গোয়ার গোবিন্দ যে 2-1জন পরীক্ষা করতে গেছে তারা এমন শিক্ষা পেয়েছে যে আর মুখ হয়নি। অজয় বলল, তাই নাকি? তাহলে তো পরীক্ষা করতেই হচ্ছে। অবশ্য তোর কথা যে একেবারে উড়িয়ে দিচ্ছি তা নয়, তবে কি জানিস, যেখানেই যাই, যে গ্রামেই যাই, পোড়ো বাড়ি দেখলেই শুনি ভূতের উপদ্রবের কথা। মাঠের মাঝখানে বেলগাছ থাকলেই শুনি সে গাছে নাকি ব্রহ্মদৈত্য আছে, আর মাছ ভর্তি পুকুর দেখলেই শুনতে পাই এর পাড়ে রাত দুপুরে ভূত ঘোরে। যারা মাছ ধরে তাদের কাছে ঘ্যান ঘ্যান করে মাছ চাই। কাজেই এই ব্যাপারগুলোতে আর আমাদের আস্থা নেই। তাই ভাবছি তোদের দেশের এই পোড়ো বাড়িতে এক রাত কাটিয়ে ভূত জিনিসটা আসলে কি তা একবার পরখ করে দেখে যাই। কমলেশ বলল, না, তোদের মতো অবিশ্বাসী ছেলেদের এদিকে নিয়ে আসাটাই ভুল হয়েছে। আমি বললাম, খুব রেগে গেছিস মনে হচ্ছে। রাগের কি আছে? সুশান্ত বলল, বেশ তো, আমরা কোনো পরীক্ষা চাই না, শুধু গোয়ার তুমি করে এক রাত এই বাড়িতে থাকতে এসে উচিত শিক্ষা পেয়েছে এমন একজনের সঙ্গেই অন্তত আমাদের পরিচয় করিয়ে দে। কমলেশ এবারে আমতা আমতা করতে লাগলো। সুশান্ত বলল, তার মানে এমন কারো নামও তোদের জানা নেই যে লোকটা প্রত্যক্ষদর্শী, যে কিছু একটা বলতে পারে, অথচ অত বড় বাড়িটাকে ভূতের বাড়ি আখ্যা দিয়ে চোর ডাকাতদের ঘাঁটি করে রেখেছিস তোরা? আমি বললাম,
আজ রাত্রেই এর রহস্য উন্মোচন করতে চাই আমরা। কমলেশ বলল, দোহাই, আজ নয়, একটা কাজের বাড়িতে এসেছিস, খেয়ে দে, আনন্দ করে যা। পরে যখন হোক, যেদিন হোক আসবি, কথা দিচ্ছি। আমি নিজে তো সাহায্য করব তোদের। বেশ, তাই হবে। নতুন একটা অ্যাডভেঞ্চারের মনোভাব নিয়েই আর একবার এখানে আসবো আমরা। তখন যা হয় হবে। বেলা গড়িয়ে আসছে তখন। আমরা আর ওই ভুতুরে বাড়ির দিকে না এগিয়ে অন্য পথ ধরলাম। মাসখানেক পরে আবার একদিন কমলেশের সঙ্গে ওদের বাড়িতে এসে হাজির হলাম আমরা। ওর বাড়ির লোকেরা তো দারুণ আপত্তি করলেন আমাদের মতলব শুনে। সবাই অনেক করে বোঝালেন এই কাজের ঝুঁকি না নিতে, কিন্তু আমরা কারো কথাই কানে তুললাম না। যথারীতি ওদের বাড়িতে খাওয়া দাওয়ার পর একটু বেলাবেলি 3 বন্ধুতে এসে হাজির হলাম সেই পোড়ো বাড়িতে। এলো না শুধু কমলেশ, সে আগেই বলেছে, দেখ ভাই, আমি ওসব পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে নেই। ও বাড়ির ঘটনার কথা আমার অজানা নয়, কাজেই জেনে শুনে বিষপান আমি করব না। তবে তোরা যেতে চাইছিস যা। কেউ যদি নিজের থেকে মরতে চায়, তাহলে কার কি ক্ষমতা যে তাকে বাঁচাতে পারে? এই কথা মতোই আমরা এলাম। ঠিক হলো এক রাতেই পোড়ো বাড়িতে থেকে পরদিন সকালে ফিরব। তবে আমাদের এই থাকাথাকিতে কোনো বাজিটাজির ব্যাপার ছিল না, শর্ত ছিল সততার। অর্থাৎ আমরা অলৌকিক কোনো কিছু দেখলে সেটাকে অস্বীকার করব না। আবার সত্যি সত্যি যদি কোনো রোমহর্ষক ঘটনার সম্মুখীন হই, তাহলেও রণে ভঙ্গ দিয়ে পালিয়ে যেতে লজ্জাবোধও করব না। আসলে আমাদের এই থাকাথাকির ব্যাপারটা কিন্তু ঠিক চ্যালেঞ্জের ব্যাপার নয়, স্রেফ সত্য যাচাই এবং কৌতূহল মেটানোর ব্যাপার। আমাদের আগ্রহ দেখে স্থানীয় লোকেরাও অনেকে বারণ করলেন। সবাই বললেন, কি দরকার ভাই, সুখে থাকতে ভূতে কিলোবার? ভূত না থাকুক, গুন্ডা বদমাস তো আছে। অযথা গোয়ার তুমি করতে গিয়ে কেন বেঘরে মরবেন? তার চেয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যান। এই বাড়িতে সত্যিই ভূতের উপদ্রব না হলে মাঠের মাঝখানে বাড়িটা কখনো এমনই পড়ে থাকে? আমরা কিন্তু কারো কথাতেই কর্ণপাত করলাম না। যে যা বলল তা কান খাড়া করে শুনে গেলাম। তাদের কথার গুরুত্ব দিয়ে ফিরে এলাম না। দিব্যি সেই পোড়ো বাড়ির ঝিঝির ডাক শুনে মশার কামড় খেয়ে রাত জাগা শুরু করলাম। মাঝে মাঝে ভয় করছিল না তা নয়, ভয় ছিল সাপের। হাজার হলেও বহুদিনের পোড়ো বাড়ি, তবুও আমরা সাবধানতা অবলম্বন করেছিলাম। অর্থাৎ বিকেলবেলা বাড়িতে ঢুকেই কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিয়েছিলাম চারিদিকে। মুরগির মাংস, রুটি আর সন্দেশ ছিল রাতের খাদ্যের তালিকায়। আর ছিল চা তৈরির সরঞ্জাম। তখন গ্রামে ঘরে এখনকার মতো এত ব্যাপকভাবে স্টোভের প্রচলন ছিল না। প্রচুর শুকনো নারকোল পাতা এনে রেখেছিলাম। আমরা চা খাচ্ছি, গল্প করছি আর ঘড়ি দেখছি, কখন সন্ধে হয়, কখন ভূত আসে। দেখতে দেখতে সন্ধে উত্তীর্ণ হয়ে গেল, অন্ধকারে ঢেকে গেল চারদিক। আমরা অধীর আগ্রহে ভূতের প্রতীক্ষা করতে লাগলাম। রাত 12টা। কোনো উপদ্রব নেই, ভয় নেই। ভূতেরা সাধারণত যা করে, অর্থাৎ গায়ের উপর গরম নিঃশ্বাস ফেলা, খ্যালখ্যাল করে হাসা, হ্যারিকেনের আলো নিভিয়ে দেওয়া, গায়ে ঘাস ছুঁড়ে মারা, কিছুই করলো না। এমনকি হঠাৎ কোনো আর্তনাদ বা মরা কান্নাও শুরু করলো না কেউ। শুধু ভূত কেন, একটা শেয়াল কুকুর পর্যন্ত ধারে কাছে এলো না। রাত তখন 1টা। তখন কারো কোনো অস্তিত্ব অনুভব করলাম না। ইতিমধ্যে 2 রাউন্ড চা পর্ব শেষ হয়েছে আমাদের। সময় কাটানোর জন্য এবং একঘেয়েমির হাত থেকে বাঁচবার জন্য আবার আমরা নারকোল পাতা জ্বালিয়ে চা করে খাচ্ছি। এমন সময় কোথা থেকে হঠাৎ আতপাগলা একজন লোক এসে হাজির হলো সেখানে। ওর হাতে একটা কলাইয়ের মগ। সেটা এগিয়ে বলল, আমাকে একটু চা দেবেন দাদাবাবু? আমি বললাম, কে বাবা তুমি? লোকটি ফিক করে হেসে বলল, আমি ভূত। ভূত? তবে আর বলছে কি, যাকে দেখবে বলে তোমরা এসেছো আমি সেই। কেমন দেখছো? ভালোই। তা বাবা, ভূতই যদি তুমি হবে তো এইরকম ছিঁড়ি কেন তোমার? হাতের জায়গায় পা থাকবে, পায়ের জায়গায় হাত থাকবে, মুখটা হবে উল্টো মুখো, গায়ে কোনো মাংস থাকবে না, নয়তো অর্ধেক শরীর দেখা যাবে, অর্ধেক অদৃশ্য থাকবে। তবে তো? লোকটি হেসে অস্থির হয়ে বলল, তবেই তোমরা ভূত দেখেছো।
ও এখানে নেই বুঝলে, ভূত থাকে গল্পের বইতে। যাক, এখন আমাকে 1 কাপ চা দাও দেখিনি। আমাদের চা তখন তৈরি হয়ে গিয়েছিল, তাই থেকেই একটু দিলাম ওকে। লোকটি বেশ আয়েশ করে চা খেতে খেতে বলল, মেজাজ এসে গেল, কতদিন যে এমন চা খাইনি। ভাগ্যিস তোমরা এসেছিলে। আর একটু দেবো? না থাক, যাচ্ছিলুম এই পথ দিয়ে, আলো জ্বলছে দেখে ঢুকে পড়লুম। কিন্তু এত রাতে তুমি কোথায় যাচ্ছিলে? এই দেখো, ভূতেরা তো রাত বিরেতেই যায় আসে গো। তাছাড়া তাদের তো নির্দিষ্ট কোনো ঠিকানা থাকে না, তাদের কাজই হলো ঘোরা। বলে মগটি হাতে নিয়ে উঠে গেল লোকটি। অজয় বলল, এ কি, তুমি চলে যাচ্ছ? যাব না তো কি বসে থাকবো? আমার এখন অনেক কাজ। বেশ মজার লোক তো তুমি, যেই গরম চা পেটে পড়লো অমনি কেটে পড়ছো। একটু বসো, গল্প সল্প করি। না রে ভাই, বসবার সময় নেই। লোকটি উঠে দাঁড়িয়ে দরজার কাছ পর্যন্ত গেল। অজয় বলল, শোনো। লোকটি বলল, আহ, যাওয়ার সময় পিছু ডাকো কেন? সুশান্ত বলল, আরে শোনোই না, একটা কথা বলি। লোকটি ফিরে এসে বলল, নাও, কি বলবে বলো। আমরা তো এ বাড়িতে এসেছি ভূত দেখতে, তা তুমি যখন বলছো তুমিই ভূত, তখন যাওয়ার আগে তোমার ভূতের খেলাটা একবার দেখিয়ে দাও না বাবা। লোকটি হেসে বলল, কি ছেলে মানুষই করছো তোমরা রাত দুপুরে? যাও, ঘরের ছেলে ঘরে যাও, ঘরে গিয়ে বিছানায় শুয়ে ভালো করে ঘুম দাও গে। বলেই কোনো দিকে না তাকিয়ে হন হন করে চলে গেল লোকটি। আমরা টর্চের আলোয় অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম লোকটি অন্ধকারে বাইরে গিয়েই হঠাৎ মিলিয়ে যায় কিনা, কিন্তু না, সে দিব্যি খোশ মেজাজে কখনো নাচতে নাচতে গ্রামের দিকে চলে গেল। রাত 2টো। পাশের একটি বাদাম গাছের ডাল থেকে একটা পেঁচা ডেকে উঠল, স স স স। তারপর হঠাৎ পেঁচাটা দারুণ ভয় পেয়ে চিৎকার করতে করতে আমাদের ঘরের ভেতরে ঢুকে পড়ে ডানা ঝাপটে বারবার পাক খেয়ে ঘুরতে লাগলো। সে এক বিতিকিচ্ছিরি ব্যাপার। আমাদের তাড়া খেয়ে আরও একবার ঘুরে উড়ে গেল অন্ধকারে। রাত 3টে। আমরা আর একবার চা খেলাম। ভোর 5টা। সবে আলো ফুটি ফুটি করছে। গাছের ডালে 1টি 2টি করে পাখি ডাকছে, কিন্তু কই, না এলো কোনো ভূত, না এলো কোনো জন্তু জানোয়ার। আমরা নিজেরাই এবার দারুণ বিরক্তিতে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলাম। শুধু শুধু এই গেঁয়ো ভূতগুলোর কথা শুনে রাতের ঘুম নষ্ট করে ভূত দেখতে না এলেই হতো। কি দেখলাম? কিছুই তো না। মাঝখান থেকে মশার কামড় খেলাম, ঘুম হলো না, শরীর খারাপও হলো, যত সব। দেখতে দেখতে ভোর হলো। আমরা তল্পি তল্পা গুটিয়ে পোড়ো বাড়ির বাইরে চলে এলাম। বেশ কিছুটা পথ আসবার পর দেখলাম কমলেশ এবং গ্রামের 2-4 জন লোক আমাদের অবস্থা দেখবার জন্য এই দিকে এগিয়ে আসছে। কাছাকাছি এসে মুখোমুখি হতেই অবাক বিস্ময়ে আমাদের দিকে তাকিয়ে রইল ওরা। এমনভাবে তাকালো যেন আমাদের দেখেইনি কোনোদিন। ভয় বিস্ময় সব কিছুই ছিল ওদের চোখে, যেন আমরাই ভূত। এই ভয়ে ভয়ে ভূত দেখছি। একজন জিজ্ঞাসা করলেন, রাত্রে আপনারা ভয়টয় পাননি তো? না, তেনাদের কোনো উপদ্রব হয়নি? কিছুই দেখেননি আপনারা? হ্যাঁ, দেখেছি আমরা, একটা ঘোড়ার মাথা আর হাতির মুন্ডু। তা তো দেখবেনই বাবু, হাজার হলেও রাজরাজরার বাড়ি, হাতি ঘোড়া কত কি ছিল। আর একজন বলল, আরে বুঝছো না কর্তা, বাবুরা আমাদের বিদ্রূপ করছেন। আমি রেগে বললাম, করবই তো, শুধু শুধু তোমাদের বুজরুকিতে উত্তেজিত হয়ে এই যে একটা পোড়ো বাড়িতে ফালতু একটা রাত কাটালাম, এর খেসারত কে দেবে? এইভাবে মানুষকে ধাপ্পা দেওয়ার কোনো মানে হয়? আর একজন বলল, ধাপ্পা দেব কেন? যা আমরা বারবার শুনে আসছি তাই বলছি। তাছাড়া আমরা তো আপনাদের পায়ে ধরে সাধ্যে যাইনি ওই বাড়িতে রাত কাটাবার জন্য, বরং আপনাদের ভালোর জন্য আমরা বারবার বারণই করেছিলাম, আপনারা তো শুনলেন না। আমরা লোকের মুখে শোনা কথার ওপর ভিত্তি করেই কেউ ঢুকি না ও বাড়িতে। আমি বললাম, বেশ, এবার আমরা ওই বাড়িতে 1 রাত থেকে প্রমাণ করে দিলাম যে তোমাদের কথা শোনার কাহিনীগুলো কত ভুল। এবার থেকে নির্ভয়ে যাবে ও বাড়িতে। ভূত তোমাদের ভয়ও দেখাবে না, মেরেও ফেলবে না, খেয়েও নেবে না। কমলেশ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সবই তো হলো, কিন্তু একটি রাতের ভুলের মাসুল যে তোদের কি কঠিন মূল্যে দিতে হলো তা কি তোরা এখনো বুঝতে পারিসনি? কীরকম?
তোরা একবার খুব ভালো করে নিজেদের চেহারাগুলোর দিকে তাকিয়ে দেখ তো। কমলেশের কথা শুনে আমরা সবাই সবাইয়ের দিকে তাকালাম। সত্যিই তো, একই চেহারা হয়েছে আমাদের। আমাদের বন্ধুদের মধ্যে অজয় ছিল অত্যন্ত রূপবান, কিন্তু তার সেই চাপা ফুলের পাপড়ির মতো গায়ের রং হঠাৎ এত কালো হয়ে গেল কি করে? ওর বাঁশির মতো লম্বা নাকটা যেন টিয়া পাখির ঠোঁটের মতো বেঁকে গেছে। তাছাড়া ওর দোকানে মাকড়ি, হাতে বালা এলো থেকে, যেন অরণ্যবাসী এক ভিন যুবক। আর সুশান্ত, এই এক রাতে ওর মাথার চুলগুলো সব পেকে গেছে, ঠিক যেন 80 বছরের বুড়ো। গায়ের চামড়াতেও কোঁচ পড়েছে, সামনের শাড়ির কয়েকটা দাঁত নেই। না না, এ হতে পারে না, এ নিশ্চয়ই কোনো ইন্দ্রজালের ব্যাপার। এই যদি ওদের অবস্থা হয়, তাহলে আমার অবস্থা কি হয়েছে? সামনে একটা আয়না থাকলে অবশ্যই নিজেকে দেখতাম, কিন্তু এ কি? আমার হাতে এত রক্ত এলো কি করে? ঠিক মনে হচ্ছে আমি যেন কাউকে খুন করে এসেছি। তাছাড়া আমার সেই জামা প্যান্ট জুতো কিছুই তো নেই, তার বদলে এ কি? ময়লা চিরকুট ভুটানিদের মতো পোশাক, পায়ে ছেঁড়া নাগরার জুতো, যেন এইমাত্র কোনো চা বাগান থেকে বেরিয়ে এসেছি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আমার কোমরে একটা রংচটা কলাইয়ের মগ ময়লা দড়ি দিয়ে বাঁধা, যে মগটা কাল রাতেই সেই অদ্ভুত লোকটা চা খেয়ে সেটা হাতে নিয়ে চলে গিয়েছিল। এও কি সম্ভব? এখানেই শেষ হলো গল্পটি। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও অনেক গা ছমছমে ভৌতিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।